মাধাইতলা হচ্ছে গৌরলীলায় প্রসিদ্ধ ভক্ত মাধাইয়ের ভজন স্থলী। তো মাধাইতলা বর্ধমান জেলায় অবস্থিত। কাটোয়া রেল স্টেশন থেকে 1.5 কিলোমিটার দক্ষিণ পূর্বে গঙ্গার তীরে এই স্থান অবস্থিত। পথ নির্দেশের জন্য কাটোয়া দ্রষ্টব্য, কাটোয়া দেখলে হবে। হরে কৃষ্ণ। কাটোয়া শহরের উপকণ্ঠে এই মাধাইতলা। এই শ্রীপাঠ হচ্ছে বরাহনগর পাটবাড়ির শাখা মঠ। এই শ্রীপাঠ মাধাইতলা আশ্রম বলে স্থানীয় লোকের কাছে পরিচিত। প্রসিদ্ধ জগাই মাধাইয়ের মধ্যে মাধাই মহাপ্রভুর সন্ন্যাস শুনে মর্মাহত হয়ে সন্ন্যাসস্থান কাটোয়ায় আসতে থাকেন এবং অতি কিচ্ছ সাধন তপস্যাচারণ করতে করতে এখানেই তিনি সমাধিস্থ হয়ে যান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো মাধাইয়ের সমাধিস্থল অতীব রমণীয়। প্রায় 500 বছরের প্রাচীন মাধবীলতা মণ্ডিত সমাধি স্থানটি সকলেরই চিত্ত আকর্ষণ করে। এখানে অখণ্ড হরিনাম কীর্তন চলছে, ঠাকুর সেবার সুন্দর ব্যবস্থা আছে। আর মন্দিরের 3টি প্রকোষ্ঠে দক্ষিণে শ্রী রাধা গোবিন্দ, রাধানাথ এবং রাধা গোপীনাথ সহ কয়েক জোড়া যুগল বিগ্রহ শোভা পাচ্ছে। মাঝখানের প্রকোষ্ঠে পঞ্চতত্ত্ব পূজিত হচ্ছে। আর সকলের বামে গুরুবর্গের আলেখ্য আছে। সামনে সুবিস্তৃত নাট্য মন্দির আছে। এ হচ্ছে মাধাইতলা। মাধাই শেষ জীবনে ওই কাটোয়া শহরের উপকণ্ঠে, যা বর্তমানে মাধাইতলা আশ্রম নামে পরিচিত, সেখানে গিয়ে সাধন ভজন করেন এবং ওখানে দেহত্যাগ করেন। ওখানেই তার সমাধি আছে। তার উপরে একটা বিস্তৃত সুন্দর মাধবীলতা গাছ আছে। পরবর্তীকালে বরাহনগর পাটবাড়ির ভক্তরা সেখানে গিয়ে মঠ মন্দির বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। ঠিক আছে। তারপর হচ্ছে মানিক্যডিহি। এ হচ্ছে মাধবেন্দ্রপুরী গোস্বামীর পুত্র শ্রী বিষ্ণু দাসের শ্রীপাঠ। এই মানিক্যডিহি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। শিয়ালদহ, রানাঘাট, কৃষ্ণনগর প্রভৃতি স্টেশন থেকে লালগোলাগামী ট্রেনে পলাশী স্টেশনে নেমে রিক্সা ভ্যানে করে 34 নং জাতীয় সড়ক ধরে কালীগঞ্জের মোড়ের রাস্তায় আসতে হবে। সেখান থেকে 8 কিলোমিটার দূরে কালীগঞ্জ মোড়ে এসে আবার ভ্যানে করে 3 কিলোমিটার ভিতরে ভাগীরথীর কাছে মানিক্যডিহি গ্রামে আসা যায়। পলাশী থেকে দেবগ্রামগামী বাসেও কালীগঞ্জ মোড়ে আসা যায়। মানিক্যডিহি গ্রামে গোসাই পাড়ায় আনন্দ গোস্বামীর বাড়িতে এই শ্রীপাঠ বিরাজিত আছে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস লীলার পরে গৃহ দেবতা শ্রী রঘুনাথ শিলা ও বাল গোপাল গুরু পরম্পরায় মাধবেন্দ্রপুরীর গোস্বামীর পুত্র বিষ্ণু দাসের হাতে আসে এবং পরে তার পুত্র জয়কৃষ্ণর হাতে সেই শিলা সেবিত হল। সেই সঙ্গে শ্রীবাস পণ্ডিতের সেবিত শ্রী নৃসিংহ শিলা ও মাধবেন্দ্রপুরীর গোস্বামীর দ্বারা অর্চিত লক্ষ্মীনারায়ণ শিলা সেবিত হতেন। বর্তমানে এখানে বিষ্ণু দাস স্থাপিত নবীন গোপাল জিউ এবং তার পুত্র জয়কৃষ্ণের স্থাপিত বিগ্রহ শ্রী রাধাবল্লভ জিউ এবং বামন দাস নামে জৈনক মহাত্মার অর্চিত শ্রী রাধা গোপীনাথ জিউ আছেন। এছাড়া মন্দিরে আরও 6টি শালগ্রাম শিলা আছে। মন্দিরে সেবার পরিপাটি আছে বলে মনে হয় না। সেবক গোস্বামীরা মাধবেন্দ্রপুরী এবং বিষ্ণু দাসের উত্তরস্বরী বলে নিজেদের পরিচয় দেন। শ্রী বিষ্ণু দাস মাধবেন্দ্রপুরীপাদের পুত্র, তখনকার বৈষ্ণব সমাজে বিশেষ পরিচিত ছিলেন। শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী চৈতন্য চরিতামৃতে তার নাম পাওয়া যায়। বিষ্ণু দাসের রচিত সীতা গুণকদম্ব নামে একখানি গ্রন্থ সম্পাদন করে প্রকাশ করেছেন পণ্ডিত ঋষিকেশ শাস্ত্রী। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে মানিক্যডিহিতে এত কিছু আছে। এখনও পলাশীর থেকে ভিতরের দিকে ভাগীরথীর তীরে পলাশী বললাম তো এখানে যে পলাশী স্টেশনে নেমে কি আবার ফ্যানটা চালাইলে কাহাই কি রাস্তায় আসতে হবে। পলাশী স্টেশন থেকে ভ্যানে করে 34 নম্বর জাতীয় সড়ক ধরে কালীগঞ্জ মোড়ের রাস্তায় আসতে হবে। সেখান থেকে 8 কিলোমিটার
দূরে কালীগঞ্জ মোড়ে এসে আবার ভ্যানে করে 3 কিলোমিটার ভিতরে ভাগীরথীর কাছে মানিক্যডিহি গ্রামে আসা যায়। পলাশী থেকে দেবগ্রাম গামী বাসেও কালীগঞ্জ মোড়ে আসা যায়। কালীগঞ্জ মোড়ে যেতে হয় পলাশীর কাছে। মানিক্যডিহি গ্রামে গোসাইপাড়ায় আনন্দ গোস্বামীর বাড়িতে এই শ্রীপাঠ বিরাজিত আছেন। বুঝে গেল। ওই বিষ্ণুদাস, জয়কৃষ্ণ দাস তাদের সেবিত শালগ্রাম শিলা আর ইত্যাদি ওইখানে সেবিত হচ্ছে। মাধবেন্দ্র পুরীবাদের পুত্র হয়েছে বিষ্ণু দাস, তার পুত্র জয়কৃষ্ণ দাস। বোঝা গেল। তারপর মাণিক্যহার আশ্রম, এ হচ্ছে শ্রীনিবাস আচার্য ঠাকুরের অধস্তন শাখা শ্রীপাঠ। মাণিক্যহার মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। কাটোয়া আজিমগঞ্জ রেল লাইনে বাজার সাউ স্টেশনে নেমে 4 কিলোমিটার দক্ষিণ পূর্বে ভ্যান রিক্সাতে করে এই শ্রীপাঠে আসা যায়। বাজার সাউ স্টেশনে এই শ্রীপাঠ হচ্ছে শ্রীনিবাস আচার্য ঠাকুরের অধস্তন একটা শাখা শ্রীপাঠ। গোস্বামী পরিবারের দ্বারা শ্রী রাধা শ্যামসুন্দর সেবা আজও সুন্দরভাবে চলে আসছে। একসময় এখানকার শ্রী রাধা ঠাকুরানী চুরি হয়ে যাওয়ার পরে পুনরায় আবার শ্রী রাধা বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। স্মরণীয় বিষয় এই যে বনোয়ারি বাদের রাজা ও রানী মন্মোহিনী দেবীর প্রতিষ্ঠিত এই রাধা শ্যামসুন্দর বিগ্রহ শ্রীকৃষ্ণের বাম পদচিহ্নের সাথে শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর ও শ্যামানন্দ এবং পঞ্চতত্ত্বের চিত্রপট এই মন্দিরে আছে। এই গ্রামের একই রাস্তায় সাটুই গ্রামে শ্রী রাধা শ্যামরায় দর্শন করা যায়, অথবা আজিমগঞ্জ লাইনে চৌরিগাছা স্টেশনে নেমে সাটুই আসা যায়। শ্রী রাধা ও শ্যামরায় 2টি পৃথক মন্দিরে বর্তমানে সেবিত হচ্ছেন। উভয় মন্দিরেই শ্রী রাধার পাশে কৃষ্ণ এবং রাধা বিগ্রহের পাশে শ্রীকৃষ্ণ বিগ্রহ দিয়ে পূরণ করে যুগল বিগ্রহ পূজা করা হয়। মন্দিরে কয়েকশো বছরের পুরানো তা ছোট ইট দেওয়াল তৈরি মন্দির দেখতে পাওয়া যাবে। মন্দির দেখে বোঝা যায় কয়েকশো বছরের। তাই করবে মানে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপরে আছে কি মালদহ, নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামীর লীলাভূমি। মালদহ উত্তরবঙ্গে অবস্থিত। হাওড়া হতে মালদাগামী ট্রেনে মালদহ শহরে আসা যায়। তদুপরি কলকাতা থেকে মালদা অথবা শিলিগুড়িগামী যে কোনো বাসে উঠে মালদহে আসা যায়। এখান থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে গেলেই ফারাক্কা পার হইলেই মালদা জেলা, মালদা শহর। তো এই মালদা শহর এই স্থান হচ্ছে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামী লীলাভূমি। গৌড়ের নবাব হোসেন শাহ অমর্ত্য শ্রী কেশব ছেত্রীর পুত্র দুর্লভ ছেত্রীকে কৃপাচ্ছলে বীরচন্দ্র প্রভু এখানে এক অলৌকিক লীলা প্রকাশ করেন। তো বীরচন্দ্র প্রভু একবার ঢাকা শহরে গিয়েছিলেন এবং ঢাকার নবাবকে উদ্ধার করে সেখানকার কারারুদ্ধ 1200 কয়েদিকে শিষ্য করে উদ্ধার করলেন বীরচন্দ্র প্রভু। তার কয়েদ খায় 1200 কয়েদি ছিল, তাদের উদ্ধার করলেন। তারা মস্তক মুন্ডন করেন। এরা 1200 নেরা নামে পরিচিত হন। তাদেরকে দীক্ষা দিলে মস্তক মুন্ডন করলেন। এইভাবে তিনি সেই ঢাকা থেকে মহানন্দা নদীর তীরে মালদহ গ্রামে আগমন করেন। তথায় এক ভাগ্যবন্তের গৃহে অবস্থান করে সংকীর্তন বিলাস করতে থাকেন। এক সময় সংকীর্তনকালে আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়েছিল তখন বীরচন্দ্র প্রভু নিজের প্রভাবে সেই মেঘ নিবারণ করেন। সেই সময় রামকেলি গ্রাম হতে দুর্লভ ছেত্রী হচ্ছে কেশব ছেত্রী তার পুত্র, স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে অনেক সৈন্যসহ বীরচন্দ্র প্রভুর দর্শনে আগমন করেন। প্রভুর আজ্ঞা নিয়ে দুর্লভ ছেত্রী তথা এক মহোৎসবের আয়োজন করেছিলেন মহানন্দার তীরে, মালদহ শহরের উপকণ্ঠে। মহানন্দা নদীর তীরে মালদহ গ্রামে মহোৎসব আরম্ভ হইল। সংকীর্তন তরঙ্গে মালদহ গ্রাম ধন্য হয়ে গেল। অগণিত কাঙাল দুস্থ মানুষ তথায় প্রসাদ গ্রহণ করেছিল। সেই মহোৎসবের দাপর যুগের যুধিষ্ঠির মহারাজের ন্যায় অনুষ্ঠিত হয়েছিল। বাবা! তো দুর্লভ ছেত্রী সবংশেই বীরচন্দ্র প্রভুর ভুক্ত আবেশ গ্রহণ করে ধন্য হলেন। শেষে তিনি সেই সংকীর্তন স্থানটিকে প্রভুকে অর্পণ করে দিলেন। বিশাল জায়গা জুড়ে সংকীর্তন হলো, উৎসব হলো। উৎসব শেষে সেই জায়গাটা
বীরচন্দ্র গোসাইকে দান করে দিলেন, দানপত্র করে দিলেন। আচ্ছা, তথায় শ্রী নিত্যানন্দ বংশ বিস্তারের মধ্যলীলায় অষ্টকম স্তবে বর্ণিত আছে 200 মুদ্রা সুবর্ণ সহস্রম, উত্তরের অশ্ব 2 বহুবিধ বস্ত্র, মহোৎসব স্থানে দেবত্তর পাট্টা লিখিন, গলে বস্ত্র দিয়া পরে প্রভু পাশে রাখি, তারে কৃপা করি প্রভু অঙ্গীকার করিলাম, এই স্থান প্রসিদ্ধ হইল বলি বইলা, সেই হইতে শ্রীপাঠ হইল মালদহ, এই মতে করিল বীরচন্দ্র অনুগ্রহ। তিনি লিখে দিলেন, বীরচন্দ্র গ্রহণ করলেন। পরবর্তীকালে বীরচন্দ্র প্রভুর দ্বিতীয় পুত্র শ্রী রামকৃষ্ণ প্রভু এই মালদহে শ্রীপাঠে এসে বসবাস করেন। তার অধস্তন বংশধরগণই এই শ্রীপাঠের গোস্বামী। তাই সেই যে রামকৃষ্ণ গোস্বামী, তার যে বংশধর, তারাই এখন ওই শ্রীপাঠে বাস করেন, তারাই এখনকার গোসাই। বর্তমানে এই স্থানের নাম গয়েশপুর বড় গোসাই বাড়ি বলে পরিচিত। বড় গোসাই বাড়ি বললে সবাই চিনে, এমনি খুঁজলে পাওয়া যাবে না। এইভাবে মালদহে বীরচন্দ্র প্রভু অনেক অলৌকিক লীলা করেন। সেই সময়ে বীরচন্দ্র গোস্বামী তৎকালীন নবাব হোসেন শাহের পুত্রের গৃহে গমন করেছিলেন। নবাব তাকে পরীক্ষা করবার জন্য কিছু অমৈধ্য দ্রব্য তার বসবার স্থানে রেখে দেন। অবৈধ বুঝে তো, অমৈধ্য। পরে নবাব যখন সেই স্থানে আসেন, তখন তিনি নানা রকম সুন্দর সুগন্ধিযুক্ত পুষ্প সেখানে দেখতে পান এবং বীরচন্দ্র প্রভুর কাছে অবনত চিত্তে কিছু দান করবার জন্য অনুরোধ করেন, দান গ্রহণ করবার জন্য অনুরোধ করেন। তখন বীরচন্দ্র গোস্বামী বললেন, আপনি আমাকে যদি কিছু দান দিতে চান, তাহলে আপনার গৃহে প্রবেশ করার পথে যে তরুণ আমি দেখলাম, সেই তরুণের উপরে একটা তেলুয়া কালো বস্ত্র আমি দেখেছি, সেই বস্ত্রখানা খুলে আমাকে দান করুন। বোঝা গেল? তখন নবাব তাই করলেন, সেই বস্ত্র খুলে বীরচন্দ্র গোস্বামীকে প্রদান করলেন। তারপর সেই বস্ত্রের অনেক খড় জড়িয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেন এবং তা তখন ভাসতে ভাসতে খড় এসে লাগে। সেই তেলুয়া বস্ত্র থেকে নয়ন ভাস্করের দ্বারা বীরচন্দ্র গোস্বামী প্রথমে এক বিগ্রহ তৈরি করলেন, যার নাম হলো শ্যামসুন্দর। আরও বস্ত্র রয়ে গেল, তার দ্বারা আরেক বিগ্রহ হলো, তার নাম বল্লভজি, তিনি বল্লভপুরে রয়েছেন। অবশিষ্ট পাথরের দ্বারা নন্দদোলাল বিগ্রহ তৈরি করা হলো, যা সাইবোনাতে প্রতিষ্ঠিত আছে লাবণ্য নদীর তীরে। এইরকমভাবে অদ্ভুত লীলা বীরচন্দ্র গোস্বামী মালদহ গ্রামে এসে করেছিলেন। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে হরি হরি। তারপরে আসো, হ্যাঁ, মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করার 5 বছর পরে গিয়ে রামকলিতে রূপসন্ন্যার সাথে মিলিত হলেন। তারপরে মালদা হয়ে কানাই নাস লাগিয়েছিলেন। হরে কৃষ্ণ। মালিপাড়া মালদহ শহরে এখন একটা মাঠ আছে, যেই মাঠটার নাম হচ্ছে বৃন্দাবনী মাঠ। সে মাঠের এক জায়গায় একটা আম গাছ ছিল, অনেক বড়। হ্যাঁ, তো লোকেরা বলে মহাপ্রভু এসে এই আম গাছের তলায় দাঁড়িয়েছিলেন। পরে আম গাছটা মারা যায়, লোকেরা আবার আরেকটা আম গাছ লাগানো হয়েছে ওখানে, এখন সেই আম গাছটা আছে। বুঝা গেল? তো মালিপাড়া বা গোসাই, মালিপাড়া হুগলি জেলায় অবস্থিত। হাওড়া থেকে চুঁচুড়া গামী ট্রেনে চুঁচুড়া রেল স্টেশন নেমে সেখান থেকে তারকেশ্বর বাসে সেনেট নামে, সেখান থেকে তারকেশ্বর পান্ডুয়া বাসে গোসাই মালিপাড়ায় নামতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে 7 মিনিটে এই শ্রীপাঠে আসা যায়। মনমত পরিবেশ আছে, মনমত। এই স্থান হচ্ছে খঞ্জ ভগবান আচার্যের শ্রীপাঠ। খঞ্জ ভগবান আচার্য বিখ্যাত নৈয়ায়িক পণ্ডিত ছিলেন। এনারা বংশ অনুক্রমিক তান্ত্রিক ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাপন্ন হওয়ার পরে বংশধারা শক্তি উপাসনার পথ ঘটের কি অবস্থা হবে জিজ্ঞাসা করলে মহাপ্রভু তখন উত্তর দিলেন, সেই শক্তিতে জন্মাইয়া অঘটন ঘটন পটেছি, একে গঙ্গায় বিসর্জন দিতে হবে না। ইনি কৃষ্ণলীলা সহায়িকা, ওই ঘটকে যোগমায়া রূপে পূজা করো। আশ্চর্য বিষয় হলো, বিগত 50 বছরের ধরে পূজিত সেই পিতলের ঘট আজ দেবী মূর্তিতে পূজিত হচ্ছেন। এইরকম দৃশ্য আর কোথাও দেখা যায় না। এই মন্দিরে এক গোপাল মূর্তি বিরাজমান আছেন। পুরীতে খঞ্জ ভগবান আচার্যের কুটিরেই ছোট হরিদাস বজ্জনের সূত্রপাত হয়েছিল। এই খঞ্জ ভগবানই ছোট হরিদাসকে মাধবী দেবীর কাছ থেকে চাউল আনতে পাঠিয়েছিলেন।
খঞ্জ ভগবান সংসারী হলেও বিষয় বৈরাগী ছিলেন। মহাপ্রভুর নির্দেশে সংসার ধর্ম স্বীকার করেন। স্ত্রী কমলা দেবী, 2 পুত্র রঘুনাথ আর রমানাথ। রঘুনাথের প্রথম পত্নীর গর্ভে 7 পুত্রের নামে 7টি বাড়ি আছে, আর রঘুনাথের দ্বিতীয় পত্নীর গর্ভে 5 পুত্রের নামে 5টি বাড়ি আছে। শরিকি বন্টনে 2টি উচ্চ মন্দিরের পুণ্যার্থীদের অবশ্যই আকর্ষণ করবেন এমনি মহিমা। মূল মদনমোহনের মন্দির, সেখানে রাধা বল্লভজি বিরাজমান আছে। প্রবেশ পথের প্রথম মন্দির হল রাধাকান্তজিউ। শ্রীকৃষ্ণের দক্ষিণে রাধা রানী আর বামে বরাল রাজার মেয়ে। জনশ্রুতি আছে বরাল রাজা 9 বছরের একমাত্র মেয়েকে নিয়ে ঠাকুর দর্শন করতে আসেন। সেখানে তার মেয়ে মারা যায়। রাজা মূর্ছিত হয়ে পড়ে ঠাকুরকে বললেন, এ কি করলে ঠাকুর? এটিকে তোমাকে দর্শন করার ফল, তুমি মেয়েকে ফিরিয়ে দাও। তখন শ্রী গোবিন্দদেব রাজাকে বললেন, হে রাজা, এটা আমার ইচ্ছা, তোমার মেয়ে মরেনি, আমি তাকে গ্রহণ করেছি। তুমি যদি সান্ত্বনা পেতে চাও তাহলে তোমার মেয়ের প্রতিমূর্তি আমার বামে বসিয়ে দাও, সে আমার সাথে পূজিত হবে। ওখানে যে দক্ষিণাকালী বুড়িমা রাখা আছে, তিনি সেই মেয়েটির প্রতিমূর্তি, এবং এখানে জনার্দন, লক্ষ্মী জনার্দন শিলা আছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি। এখনো আছে, গেলে তোমরা দেখতে পাবে। মালিপাড়া, বুঝে গেল। তারপরে আছে মালিপাড়া, এখন আছে আর মালিহাটি, যাইনি। পদকর্তা যদুনন্দন দাস শ্রীনিবাস আচার্য প্রভুর 5ম অধস্তন, শ্রী রাধামোহন ঠাকুরের শ্রীপাঠ, মালিহাটি। শ্রীনিবাস আচার্যের বংশধর 5ম অধস্তন রাধামোহন। মালিহাটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। কাটোয়া আজিমগঞ্জ রেলপথে কাটোয়ার 3 স্টেশন পরেই এই মালিহাটি গ্রাম। স্টেশন থেকে পশ্চিম দিকে লাল মাটির রাস্তা ধরে 20 মিনিট হাঁটলেই এই শ্রীপাঠে আসা যায়। এই রাস্তায় অন্য কোনো যানবাহনের ব্যবস্থা নাই, অন্য দিক থেকে যাবে পাবে না। এই মালিহাটিতে পদকর্তা যদুনন্দন দাস শ্রীনিবাস আচার্য প্রভুর 5ম অধস্তন শ্রী রাধামোহন ঠাকুরের শ্রীপাঠ। শ্রীনিবাস আচার্যের 3 পুত্র গতি গোবিন্দ, কৃষ্ণপ্রসাদ, জগদানন্দ। দক্ষিণগঞ্জে শ্বশুরালয়ে অবস্থানকালে জগদানন্দের পত্নী বিয়োগ হয়। আচার্য প্রভুর স্বপ্নাদেশে তিনি মালিহাটিতে এসে পুনরায় বিবাহ করেন। তার 5 পুত্রের মধ্যে প্রথম পুত্রই শ্রী রাধামোহন ঠাকুর, বৈষ্ণব জগতে বিখ্যাত শ্রী রাধামোহন। শ্রীনিবাস আচার্য প্রভুর অবশিষ্ট কার্য এই শ্রী রাধামোহন ঠাকুরের দ্বারাই সম্পন্ন হয়েছে। কুটিয়ার শাক্ত রাজা বদ্রীনারায়ণ এনার পাণ্ডিত্য মহিমা দর্শনে তার শিষ্য হন। তিনি পদামৃত সমুদ্র নামে 301টি পদের সমন্বয়ে পদাবলী গ্রন্থ রচনা করেন। পদকল্প তরুতে তার 182টি পদ সমাবৃত আছে। বাপরে বাপ, কত পদ কীর্তন লিখেছে। তা নবাব মির্জাফর খাঁর দরবারে স্বকীয় এবং পরকীয়বাদ বিষয় নিয়ে বিচার সভায় শ্রী রাধামোহন ঠাকুর দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে পরাকীয়বাদ স্থাপন করলেন। বাবা। তো নবাব পরীক্ষার জন্য সভা মধ্যে শ্রী রাধামোহন ঠাকুরের উদ্দেশ্যে কিছু পলান্ন আনবার জন্য পরিচায়কে আজ্ঞা করলেন। যথাসময়ে জাতি ধ্বংসসূচক সেই পলান্ন আনা হইল। প্রভুর আদেশে আচ্ছাদিত বস্ত্র উন্মোচনের সাথে সাথেই সকলে দেখলেন মল্লিকা, মালতী আদি বহুবিধ শুভ্র সুগন্ধি পুষ্পে তা পাত্রটি পরিপূর্ণ। অমৃত নিয়ে আসছে, কিন্তু ফুল হয়ে গেছে। তখন নবাব বাহাদুর আশ্চর্যান্বিত হয়ে রাধামোহন ঠাকুরকে কিছু দান গ্রহণ করবার অনুরোধ করেন। শ্রী রাধামোহন প্রভু কিছু বিষয় গ্রহণ না করে বললেন, বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত বৈষ্ণবেরা কারো অধীনস্থ থাকবেন না। বাবা। একমাত্র আমাদের কর্তৃত্বে দান থাকবেন। এই রকম ভাবক মহলে দান করতে পারেন। তার আয়ে অতিথি বৈষ্ণব সেবা হবে। নবাব প্রসন্ন চিত্তে তা দান করলেন। তো রাজা নন্দকুমার রায় শ্রী রাধামোহন প্রভুর শিষ্য ছিলেন। নন্দকুমার, মহারাজ নন্দকুমারের নাম শুনেছ? তমলুকে একটা জায়গা আছে নন্দকুমার। তিনি এই রাধামোহন গোসাইয়ের শিষ্য ছিলেন।
তিনি গুরুদেবকে 1000 বিঘা জমি দান করেন। মাতৃশ্রাদ্ধে গুরুদেব এক দরিদ্র শিষ্যের গৃহে গিয়ে শ্রাদ্ধের যথাসময়ে না আসতে পারায় যথাযথ অভ্যর্থনা পাননি। তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে কালিন্দী দাস এবং পরাণ দাসের সাথে মালিহাটিতে পৌঁছান। তো গুরুদেবের অসন্তোষের ফলস্বরূপ মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়। এটি একটি ঐতিহাসিক ঘটনা। ব্রিটিশরা তাকে ফাঁসি দিয়েছিল মহারাজ নন্দকুমারকে। তো 1885 সালের চৈত্রী শুক্লা নবমীতে স্নানান্তে তিলক মালাদি ধারণপূর্বক তুলসী কাননে হরিনাম সংকীর্তনের মধ্যে তিনি অপ্রকট হইলেন। কোথায় গেল? কে? রাধামোহন। কথিত আছে যে তার প্রিয় শিষ্যদ্বয় কালিন্দী দাস এবং পরাণ দাস সেই সময় শ্রী বৃন্দাবনে শ্রী ঈশ্বরীজির জীর্ণ কুঞ্জের সংস্কার করে মালিহাটি ফিরছিলেন। পথিমধ্যে গুরুদেব তাদের দর্শন দিয়ে বৈশাখের কৃষ্ণা চতুর্থীতে মহোৎসব করতে আদেশ দিয়ে অন্তহিত হন। শ্রী রাধামোহন প্রভু নিঃসন্তান ছিলেন। তার অপ্রকটের 7 দিন পরে তার পত্নী শ্রীমতী রানী গোস্বামিনীও দেহত্যাগ করলেন। এই শ্রীপাঠে গোপাল সেবা বর্তমান আছে। সামনে নাট মন্দির, রাজবেদী এবং প্রাচীন তমাল ও কৃষ্ণচূড়ার শোভায় স্থানটি বড়ই মনোরম। বাংলা 1393 10ই ভাদ্র এই মন্দির সংস্কার হয়েছে। আজও মালিহাটিতে রামনবমীতে শ্রী রাধামোহন প্রভুর তিরোভাব উপলক্ষে মহা উৎসব অনুষ্ঠিত হইয়া থাকে। কিন্তু আমার যাওয়া হয়নি। হ্যাঁ, মালিহাটি না না মুর্শিদাবাদ। এই যে সালার আছে না, সালার থেকে ওই দিক দিয়ে ভিতর দিয়ে অল্প দূর, কিন্তু যাওয়ার রাস্তা ভালো নাই। ওই কি স্টেশন বলল? বাজার সৌ, কাটোয়ার থেকে 3টা স্টেশন পরে মালিহাটি। পশ্চিম দিকে লাল মাটির রাস্তায় 20 মিনিট হাঁটলে এই পাটে যায়। রাস্তায় অন্য কোনো যানবাহন নেই। না নিতা গেছ? কে না কি দিয়ে গেছ? কোন পথে? হ্যাঁ, কোথার থেকে? ও কান্দি থেকে তোমাকে সালারের পথে আসতে হবে, তারপরে বামে যেতে হবে মালিহাটি। ঠিক আছে। ঘড়ি কই? ওহ, 7:20 মাত্র। আচ্ছা ঠিক আছে। মেখল বা পুণ্ডরিক ধাম ছিল পুণ্ডরিক বিদ্যানিধির শ্রীপাঠ, বাংলাদেশ চিটাগাং। শ্রীপাঠ মেখল বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে 18 কিলোমিটার উত্তরে হাটহাজারী থানার অন্তর্গত। চট্টগ্রাম শহর থেকে বাসে সরাসরি হাটহাজারীতে নেমে সেখান থেকে টেম্পো বা হাঁটাপথে 2 কিলোমিটার গেলেই এই শ্রীপাঠে আসা যায়, অথবা চট্টগ্রাম শহর থেকে সরাসরি অটোরিকশা যোগে এই শ্রীপাঠেও আসা যায়। পুণ্ডরিক বিদ্যানিধি বোজলীলায় শ্রীমতী রাধারানীর পিতা বিশ্বভানু রাজা ছিলেন। গৌরলীলাতে তিনি পুণ্ডরিক বিদ্যানিধি রূপে অবতীর্ণ হন। তিনি রাজর্ষির ন্যায় ছিলেন। বিষয়কর্ম ভোগবিলাস সবই করতেন। গদাধর পণ্ডিত তাকে ভোগবিলাসে রত দেখে প্রথমে চিনতে পারেননি। পরে পুণ্ডরিক বিদ্যানিধির অদ্ভুত প্রেম দর্শনে গদাধর পণ্ডিত অনুতপ্ত হয়ে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। চৈতন্য ভাগবতমে বিস্তারিত বর্ণনা আছে। তো পুণ্ডরিক ধাম বা মেখল গ্রাম হচ্ছে গৌরমণ্ডলের একেবারে দক্ষিণ পূর্ব কোণা। কালের প্রভাবে এই শ্রীপাঠের সেবা বিপর্যয় হয়েছিল। তাই সেবা বিকাশের জন্য শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি স্মৃতি সংসদ এই পাঠের সেবা ও উন্নয়নের ভার 1982 সালে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনের উপর অর্পণ করেন। তারপর থেকে ধামের সেবা উন্নয়ন হতে থাকে। এখানে বহু প্রাচীন পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের একটা ভজন কুটির আছে। সেই ভজন কুটির ইস্কন গ্রহণ করবার পরে তার সংস্কার করে নবরূপ দেওয়া হয়েছে। ইংরেজি 1982-83 সালে সিধা মায়াপুরের নিকট হুলুর ঘাটের কাছে ভজনরত গদাধর প্রাণ দাসের দ্বারা
পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের একটা চিত্রপট তৈরি করা হয়। সেই চিত্রপট এখন আছে, যখন করা হচ্ছিল আমরা গিয়া দেখেছিলাম, বুঝতে পারছো? চিত্রপট তৈরি করা হয়। সেই চিত্রপটটি এই শ্রীপাঠে পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের ভজন কুটিরে সংরক্ষিত আছে। তদুপরি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কর্তৃক এখানে একটি মন্দির নির্মিত হইয়াছে। সেই মন্দিরের বিগ্রহগণ হচ্ছেন শ্রী বার্ষবানবী মুরারী, শ্রীমতী রাধারানী, শ্রী গৌরসুন্দর, যা অত্যন্ত দর্শনীয়, আকর্ষণীয়। তদুপরি ভক্তদের থাকবার জন্য একটি ভক্ত নিবাস নির্মিত হয়েছে। প্রতি বছর এই পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের আবির্ভাব তিথিতে এখানে বিশাল উৎসব হয়। সেই সময় কয়েকদিন ব্যাপী নামযজ্ঞ হয় এবং নামযজ্ঞ স্থলটি অপূর্ব দেখার মতো সমস্ত বৈষ্ণবীয় অনুষ্ঠানই উদযাপিত হয়। এই শ্রীপাঠেরই অনতি দূরে বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্তের ভজন কুটির আছে। মুকুন্দ দত্তের ভজন কুটিরে শ্রী শ্রী গৌরনিতাই বিগ্রহ সেবিত হচ্ছেন। এই ভজন কুটিরের নির্মাণশৈলী অত্যন্ত সুন্দর, মন্দিরের গাত্রে চিত্রাবলী অত্যন্ত মনোমুগ্ধকর। কিছুদিন পূর্বে এই মন্দিরের সম্মুখে একটি সুন্দর নাট মন্দির নির্মিত হয়েছে এবং বর্তমানে বাসুদেব দত্তের ভজন কুটিরটিও ইস্কনের উপরে অর্পণ করা হয়েছে। সেই ভজন কুটিরটি অত্যন্ত জীর্ণ শীর্ণ আছে। আশা করি শীঘ্রই সেই ভজন কুটির পুনরায় সংস্কার হয়ে নতুন রূপ প্রাপ্ত হবে। তো মূল মন্দির এবং পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয়ের ভজন কুটিরের মধ্যবর্তী স্থলে সুবৃহৎ একটা নাট মন্দির নির্মিত হইয়াছে। এই পাটের চারিপাশে নানা প্রকার গাছগাছালিতে পরিপূর্ণ, নানা প্রকার পাখির কুজনে এই স্থান অত্যন্ত শ্রুতিমধুর হয়ে থাকে। জয় পুণ্ডরিক ধাম কি নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। তোমরা গেছো? কেউ জানে? আচ্ছা ভালো। তো শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ হচ্ছে যশোরা। জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ যশোরা হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। শিয়ালদহ কৃষ্ণনগর রেললাইনে চাকদহ স্টেশনে নেমে প্রায় 1.5 কিলোমিটার পশ্চিমে এই শ্রীপাঠে আসা যায়, অথবা ধর্মতলা থেকে কৃষ্ণনগর বহরমপুরগামী যে কোনো বাসে চাকদহ চৌমাথার 34 নম্বর জাতীয় সড়কে নেমে সেখান থেকে রিক্সা ভেনে এই শ্রীপাঠে আসা যায়। এখানে শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ। জগদীশ পণ্ডিত নবদ্বীপবাসী ছিলেন। শিশু নিমাই যখন একসময় একাদশীর দিনে বিষ্ণুর নৈবেদ্য খাওয়ার জন্য ক্রন্দন করলেন, তখন জগদীশ পণ্ডিত তার বাড়িতে তৈরি বিষ্ণু নৈবেদ্য এনে শিশু নিমাইকে ভগবান জ্ঞানে ভোজন করালেন। জগদীশ পণ্ডিত পূর্বলীলায় যজ্ঞপত্নী ছিলেন। বোঝা গেল যজ্ঞপত্নী। তিনি নিত্যানন্দের শাখা। মহাপ্রভুর প্রতি বাৎসল্য ভাব ছিল। নদিয়ায় থাকাকালীন মহাপ্রভুর প্রতিটি লীলারই ইনি সাক্ষী। মহাপ্রভুর ভগবত্তার প্রতি তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে তিনি দুঃখে সপত্নী নীলাচলে আসেন। মহাপ্রভুর দর্শনে দুঃখ কাতরতার উপশম হল। মহানন্দে ক্ষেত্রবাসকালে একদিন জগন্নাথের সামনে ভক্তি করে কাতরাত্রি প্রকাশ করলেন। দিনেও দয়াদ্র চিত্ত প্রভু জগন্নাথ রাত্রে স্বপ্নে তাকে বললেন, তুমি যা চাইবে তাই পাবে। এই কথা শুনে জগদীশ পণ্ডিত বৈকুণ্ঠস্থল থেকে জগন্নাথের পূর্ব কলেবর চেয়ে বসলেন। বৈকুণ্ঠস্থল হচ্ছে ওই যে কয়েক বছর পরে জগন্নাথের যে নব কলেবর হয়, পুরানো কলেবর, সেখানে একটা বাগান আছে, সেটা বৈকুণ্ঠস্থল, সেখানে সমাধিস্থ হয়। তার এই যে পুরানো কলেবর চেয়ে বসলেন। জগন্নাথ দেব অতি প্রসন্ন হয়ে তথাস্তু বলে মুখ্য সেবককে রাজার দ্বারা তার সব ব্যবস্থা করে দিলেন। পণ্ডিত বললেন, হে প্রভু, আমি বৃদ্ধ, চলতে অশক্ত হয়েছি, তোমাকে আমি নিয়ে যাব কেমন করে? জগন্নাথ দেব বলেন, তুমি একটা লাঠির সঙ্গে ভালো করে পুটলির মধ্যে আমাকে বেঁধে নাও, আমি শোলার মতো হালকা হয়ে যাব, তুমি আমাকে অনায়াসে নিয়ে যেতে পারবে, কোনো ভার বোধ হবে না। আমাকে যে সঙ্গে নেয় তাকে আর এই সংসারের ভার বইতে হয় না। হরে কৃষ্ণ। আমি আশীর্বাদ করছি, আমার ভার তোমাকে কষ্ট দেবে না। আর একটা সত্য হচ্ছে, তুমি আমাকে যেখানে রাখবে আমি কিন্তু সেখানেই থেকে যাব, আর অন্য কোথাও যাব না। শ্রী জগদীশ পণ্ডিত পরমানন্দে 6 হাত পরিমিত একটি লাঠিতে শ্রী জগন্নাথ দেবকে নিয়ে গৌরমণ্ডলের দিকে রওনা হলেন। অল্প দিনের মধ্যে তিনি গঙ্গার তীরে এই স্থানে এসে উপনীত হইলেন, মানে চাকদহে।
এক বিশাল বটবৃক্ষ মূলে এক প্রস্তরের উপরে ঠাকুরকে রেখে তিনি গঙ্গায় স্নান আহ্নিক কার্য সেরে যখন জগন্নাথকে নিতে গেলেন, তখন জগন্নাথদেব বললেন, সেই সত্যের কথা মনে আছে? এই স্থান বড়ই মনোরম, এইখানেই তুমি আমায় রেখে সেবা করো। শ্রী জগদীশ পণ্ডিত প্রথমে সেই বট বৃক্ষমূলে সেবা প্রকাশ করলেন। পরে রাজা কৃষ্ণচন্দ্র প্রদত্ত মন্দির এবং জমি জায়গা ঠাকুরের সেবা অনুকূল হতে থাকে। লোকমুখে শোনা যায় সেই বটবৃক্ষমূলে একসময় কালনার ভগবান দাসজি কিছুদিন ভজন করেছিলেন। কালের কবলে বর্তমানে সেই বটবৃক্ষমূলের কোনো চিহ্ন পাওয়া যায় না। প্রাচীন লোকদের মুখে সেই বটবৃক্ষের মূলের কথা শোনা যায়। গঙ্গা দেবীও এখান থেকে প্রায় 1 মাইল পশ্চিমে চলে গেছে বর্তমানে। হরে কৃষ্ণ। এই শ্রীপাঠের নাম যশোরাম। মন্দিরের সামনে এসে দাঁড়ালে বোঝা যায় এটি কয়েকশো বছরের প্রাচীন মন্দির। পঞ্চচূড়া বিশিষ্ট শ্রীমন্দিরের অবয়ব অত্যন্ত সুন্দর। মন্দিরের প্রবেশপথে সুন্দর বহু শাখা বিশিষ্ট একটা বকুল গাছ আছে। এই স্থানকে সুশোভিত করে রেখেছে। আমি 1980 সালে প্রথম ওখানে গেছিলাম, তখন সেই বকুল গাছটা দেখেছিলাম। পরে সেই গাছ প্রাপ্তি হয়ে গেছে, এখন সেইখানে আবার আরেকটা বকুল গাছ লাগানো হয়েছে। কয়েক বছর আগে গিয়ে দেখলাম সেই বকুল গাছটা বেড়ে চলেছে। তো এই মন্দিরের জগন্নাথ দেব দর্শনে পুরীর জগন্নাথ দর্শনের ফল পাওয়া যায়। জগন্নাথ দেবের বামে শ্রী রাধাবল্লভ, গৌরগোপাল এবং কৃষ্ণ বলরাম সেবিত হচ্ছেন। জগন্নাথ দেবের ডান পাশে একটি কাঁচের বাক্সের ভিতর 6 হাত পরিমিত লাঠি দর্শন করে কৃতার্থ হওয়া যাবে। যেই লাঠিটা করে বেঁধে এই জগন্নাথকে পুরী ধাম থেকে আনা হইয়াছিল, সেই লাঠিতে বেঁধেই জগদীশ পণ্ডিত জগন্নাথকে নীলাচল থেকে বয়ে এনেছিলেন। সামনে গরুর স্তম্ভ আছে। মন্দিরে যে গৌরগোপাল বিগ্রহ আছে তার প্রকাশ সম্বন্ধে সুন্দর একটা ঘটনা আছে। যশোরায় শ্রী জগন্নাথ সেবা প্রকাশ হলে মহাপ্রভু শ্রী জগদীশ পণ্ডিতকে দর্শন দিয়ে বললেন, এখানে তুমি সেবা করতে থাকো, আমি নীলাচলে যাই। হ্যাঁ, তাহা শুনে সপত্নী জগদীশ পণ্ডিত কেঁদে পায়ে লুটিয়ে পড়ে বললেন, তোমার আশীর্বাদেই তো এত কিছু পেলাম, তুমি চলে গেলে আমরা বাঁচব কী করে? উভয়ের কাতর আত্মী শুনে মহাপ্রভু তাদের গৌরগোপাল বিগ্রহ সেবার আদেশ দিয়ে বললেন, এই বিগ্রহের মধ্যে আমাকে সবসময় দেখতে পাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন অন্তর্ধান করেন, তারপরে জগদীশ পণ্ডিত এই দারুময় গৌরগোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। তো জগদীশ পণ্ডিতের স্ত্রী দুঃখিনী মাতা বাৎসল্যভাবে এই গৌরগোপালের সেবা করতে লাগলেন। উভয়ের মাতা পুত্রের সম্বন্ধ ছিল। একদিন দুঃখিনী মাতা পায়েস রান্না করে তা ঠান্ডা হয়েছে কিনা দেখবার জন্য আঙ্গুল দিয়ে তা পরীক্ষা করছিলেন। তার উষ্ণতায় তার আঙ্গুলটি দগ্ধ হলে মন্দিরের গৌরগোপাল বিগ্রহ আঙ্গুল দগ্ধ দেখা গেল। এমনই ছিল তাদের মধ্যে সম্বন্ধ। বর্তমানে এই শ্রীপাঠের সেবা শ্রী মায়াপুরের শ্রী চৈতন্য গৌরীয় মঠের সেবকদের হাতে রয়েছে। এই যে মাধব মহারাজের মঠ, অত্যন্ত উজ্জ্বল সেবা তারা করছেন। প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা এখানে বৃহৎ উৎসব অনুষ্ঠিত হয়। স্নানযাত্রা মহোৎসবটাই বড় উৎসব। স্নানযাত্রা এখানকার বড় উৎসব। তাছাড়া পৌষী শুক্লা তৃতীয়া তিথিতে জগদীশ পণ্ডিতের তিরোভাব তিথি উৎসব, বড় উৎসব প্রাঙ্গণের উৎসবমুখর হয়। যশোরা শ্রীপাঠ থেকে অল্প দূরে পায়ে হেঁটে অথবা রিক্সা ভেনে পালপাড়া মহেশ পণ্ডিতের শ্রীপাঠে গমন করা যায়। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, জয় জগন্নাথ। তারপরে আসে জাজিগ্রাম। জাজিগ্রাম হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রকাশ মূর্তি শ্রীনিবাসাচার্য ঠাকুরের শ্রীপাঠ। জাজিগ্রাম বর্ধমান জেলায় অবস্থিত, কাটোয়ার নিকট। ব্যান্ডেল থেকে কাটোয়া স্টেশন, সেখান থেকে বর্ধমান কাটোয়া ছোট রেলে অথবা কাটোয়া বর্ধমান বাসে 3 কিলোমিটার যাওয়ার পরেই রাস্তার পাশে এই শ্রীপাঠে আসা যায়। রেলে গেলে কোনো স্টেশন নাই। এই স্থান হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রকাশ মূর্তি শ্রীনিবাসাচার্যের শ্রীপাঠ। এখানে শ্রীনিবাসাচার্যের মাতামহের নিবাস ছিল। পিতৃদেব অদর্শন হলে শ্রীনিবাস আচার্য চাখণ্ডী হতে জাজিগ্রাম এসে বসতি স্থাপন করেন, তথাই শ্রী ভক্তি রত্না করেন। কিছুদিন পরে শ্রীনিবাস মহাশয় জাজিগ্রামে গেলা মাতামহের আলয়।
যুক্তি করিলেন মাতার সহিত, যাজি গ্রামে বাস হবে হয়তো উচিত। তথাহি শ্রী প্রেম বিলাসে, গ্রন্থের চতুর্থ বিলাসে বর্ণিত আছে, কতক দিবস চাখণ্ডিতে বাস করি, আইলেন যাজি গ্রামে স্থান ত্যাগ করি। ফাল্গুন মাস পঞ্চমীতে করিলেন বসতি, গ্রামের জমিদার সনে সাক্ষাৎ সম্প্রতি। তেজ দেখি জমিদার করিল আদর, এই গ্রামে বাস করো করি দিয়ে ঘর। বোঝা গেল। গ্রামের পশ্চিম ভাগে আলয় সুন্দর। এখানে যাজি গ্রামবাসী গোপাল দাস চক্রবর্তীর কন্যা দ্রৌপদী দেবীকে শ্রীনিবাস আচার্য ঠাকুর বিবাহ করেন। বিবাহের পরে তার নাম হয় ঈশ্বরী দেবী। পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য ঠাকুর বাঁকুড়া জেলার গোপালপুর গ্রাম নিবাসী রঘুনাথ চক্রবর্তীর কন্যা গৌরাঙ্গ প্রিয়াকেও তিনি পত্নীরূপে স্বীকার করেন। দুটা বিবাহ। তো প্রথমা পত্নীর গর্ভে 2 সন্তান হয়, বৃন্দাবন চন্দ্র রাধাকৃষ্ণ। দ্বিতীয়া পত্নীর গর্ভে 1 পুত্র 3 কন্যা হয়। গতি গোবিন্দ পুত্র এবং কন্যাত্রয় হলেন হেমলতা, কৃষ্ণপ্রিয়া এবং কাঞ্চনলতিকা। তার মধ্যে হেমলতা ঠাকুরানী বৈষ্ণব জগতে প্রসিদ্ধি লাভ করেন। তো শ্রীনিবাস আচার্য ঠাকুর যাজি গ্রামে বহু লীলা করেন। এক সময় শ্রীরামচন্দ্র কবিরাজ বিবাহ করে মহার সমারোহে প্রভুর বাড়ির নিকট দিয়ে যাচ্ছিলেন। তথাহি ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণিত আছেন, একদিন আচার্য ঠাকুর যাজি গ্রামে সরোবর তটে গেলা বাড়ির পশ্চিমে গণসহ বইসে তথা তেজ সূর্য প্রায় সকরুণু নয়নে পথের পানে চায়, দেখে একজন দিব্য দোলার উপরে সুসজ্জে বিবাহ করে যায় নিজ ঘরে। সে ছিল রামচন্দ্র কবিরাজ। তো রামচন্দ্র কবিরাজ দোলা হইতে অবতরণ করে সরোবরের তীরে কিছুক্ষণ বিশ্রাম করলেন। সেই সময় শ্রীনিবাস আচার্য প্রভু কন্দর্প সদৃশ অপরূপ রূপবিশিষ্ট রামচন্দ্র কবিরাজকে উদ্দেশ্য করে বহু শাস্ত্রীয় ব্যাখ্যা উপদেশ দিলেন। রামচন্দ্র কবিরাজ দূর হইতে শ্রীনিবাস আচার্য প্রভুর সূর্য সদৃশ তেজরাশি ও সুমধুর উপদেশ শ্রবণ করে বিহ্বল হলেন। পরে গৃহে গমন করে রাত্রিযুগে গৃহ ত্যাগ করে যাজি গ্রামে আচার্য সমীপে আসলেন এবং তার শরণ নিলেন। এইভাবে শ্রীনিবাস আচার্য যাজি গ্রাম অবস্থান করে প্রিয় পারিষদ সহ বহু লীলা প্রকাশ করেন। সেই সমস্ত অপাকৃত লীলার কিছু কিছু প্রতীক এখনও বর্তমান থেকে সেই পাঠের মহিমা ঘোষণা করছে। মন্দিরে প্রবেশ পথে ডাল পুষ্করণী আছে, যেখানে একসময় মহোৎসবে জাহ্নবী রান্না করে ডাল রেখেছিলেন, যার জন্য ডাল পুকুর বলে তার এখনও প্রকাশ। রাজা বীরহাম্বীর দিঘি, যার তীরে রামচন্দ্র কবিরাজ অবস্থান করে শ্রীনিবাস আচার্য প্রভুর উপদেশ শুনেছিলেন, বর্তমানে তা মজে গেছে। দন্তধাপ ও নিম্ব বৃক্ষ, শ্রীনিবাস আচার্য প্রভুর পাদুকা, একটা তমাল গাছ আছে। সেই তমাল তলায় একসময় বীরচন্দ্র গোস্বামী পরিবেশন করেছিলেন। মন্দিরে শ্রীনিবাস আচার্য প্রভুর সেবিত শ্রী শ্রী গৌর নিতাই বড়ই সুন্দর। সেই সঙ্গে স্বল্প বৃহৎ আকার বর্তমানে রাজার প্রদত্ত নিতাই গৌর বিগ্রহ বড়ই মনোরম। এছাড়া শ্রী মন্দিরে শ্রী বংশীবদন, রাধা মদনমোহন, বিষ্ণু পিয়াজি, সরবুজ গৌরাঙ্গ ও গোপাল মূর্তি সেবিত হচ্ছে। তো ইদানিং কয়েক বছর আগে ওই মন্দির জীর্ণ হয়ে গিয়েছিল, আমাদের বিএসসিটির থেকে নতুন কলেবরে নতুন মন্দির করে দেওয়া হইয়াছে। বুঝা গেল? ঠিক আছে, নতুন মন্দির হচ্ছে। তারপরে আছে রাজগড়। রাজগড় ছিল রসিকানন্দ প্রভুর লীলা ভূমি। রাজগড় পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। ছিল রসিকানন্দ প্রভুর লীলাভূমি। শ্যামানন্দ প্রভু রসিকানন্দকে আসনডালে প্রেম প্রদান করবার আজ্ঞা প্রদান করলে রসিকানন্দ সর্বপ্রথম এই রাজগড়ে এসে উপনীত হন। তথাহি শ্রী রসিকমঙ্গলে দক্ষিণী বিভাগে দ্বাদশ লহরীতে বর্ণিত হইয়াছে, বৈদ্যনাথ ভঞ্জ রাজা ছোটরায় সেন, রাউরা অনুজ তার 3 ভাগ্যবান, মহাদীপ্ত 3 ভাই বড়ই প্রতাপী, শুদ্ধ সূর্য বংশে জাত বড়ই প্রতাপী। তো শ্যামানন্দ প্রভু প্রেম প্রচার স্থলে নৈহাটি, কাশিয়ারি, তারপরে ঝাটিয়ার হতে মথুরা পর্যন্ত রসিকানন্দ সহ একত্রে ভ্রমণ করে রসিকানন্দকে আদেশ করলে রসিকানন্দ রাজগড়ে এসে 3 ভাইকে প্রথমে শিষ্য করেন। জয় রাজগড় কি। তারপরে আছে রাজমহল।
রাজমহল হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের শিষ্য শ্রী চাঁদ রায়ের শ্রীপাঠ। রাজমহল বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলায় শ্রীপাঠ খেতুরির কিছুটা উত্তর দিকে অবস্থিত। পথ নির্দেশনের জন্য খেতুরি ধাম দ্রষ্টব্য। এখানে ঠাকুর নরোত্তমের শিষ্য শ্রী চাঁদ রায়ের শ্রীপাঠ। রাজমহলের জমিদার ছিলেন রাঘবেন্দ্র রায়, তার দুই পুত্র সন্তোষ রায় এবং চাঁদ রায়। তারা উভয়ে দস্যু কার্য পরিত্যাগ করে পরম বৈষ্ণব হইয়াছিলেন। তথাহি শ্রী প্রেম বিলাসের বিংশ বিলাসে বর্ণিত রইয়াছে। গড়ের হাটের উত্তর ভাগে জমিদার রাঘবেন্দ্র রায় হয় অতি শুদ্ধাচার। রাঘবেন্দ্র রায় ব্রাহ্মণ, এক দেশবাসী। গড়ের হাট উপরে লইয়া লিখিয়ে প্রকাশী। তার দুই পুত্র হইল সন্তোষ চান্দ রায়। চান্দ রায় বলবান সর্বলোকে গায়। মহাবীর শক্তি ধরে যুদ্ধ পরাক্রমে, শুনিয়া তাহার নাম কাঁপেও জীবনে। 84,000 মুদ্রার ছিল জমিদার, তার কতদিনে হইল এমনও প্রকার। গরিদারে গেলা তাহা ফৌজদার হয়, রাজমহল থানা করি আমল করায়। তো গড়ের হাটের দক্ষিণ ভাগের জমিদার হচ্ছেন নরোত্তম দাস ঠাকুরের পিতা কৃষ্ণানন্দ দত্ত, এবং উত্তর ভাগের জমিদার ছিলেন রাঘবেন্দ্র রায়। তো চাঁদ রায় কতকাল দস্যু কার্য করতে করতে হঠাৎ বায়ুরোগে আক্রান্ত হয়ে মৃত্যুপ্রায় হয়ে পড়লেন। অনেক বৈষ্ণব গণক দেবীর স্বপ্নাদেশক্রমে নরোত্তম দাস ঠাকুরের চরণে আশ্রয় নিলেন। তো ঠাকুর মহাশয় তার গৃহে পদার্পণ করা মাত্রই চাঁদ রায়ের সমস্ত ব্যাধি দূর হয়ে গেল। চাঁদ রায় সবংশে ঠাকুর নরোত্তমের পদাশ্রয় করে পরম বৈষ্ণব হইলেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারপরে আছে রামকেলি, অনেক বড় তো রামকেলি। রামকেলি হচ্ছে শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, অনুপম মল্লিক, শ্রী জীব গোস্বামী, কেশব ছেত্রী এবং তৎপুত্র দুর্লভ ছেত্রীর শ্রীপাঠ, বহু বৈষ্ণব। তো রামকেলি হচ্ছে মালদহ জেলায় অবস্থিত। মালদহ শহরের বাসস্ট্যান্ড থেকে বাসে রামকেলি আসা যায়, অথবা রোদবাড়ি থেকে ট্যাকারে করে পিয়াজবাড়ি মোড়ে নামতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে কয়েক মিটার এগোলেই এই মহাপাটে আসা যায়। এছাড়া কলকাতা থেকে মালদহ শিলিগুড়িগামী বাসে কালিয়াচক অথবা সুস্থানী নেমে সেখান থেকে বিভিন্ন যানে এই শ্রীপাঠে আসা যায়। এখানে শ্রীমন মহাপ্রভুর প্রিয় শিষ্য ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামী, অনুপম মল্লিক, শ্রী জীব গোস্বামী, কেশব ছেত্রী, তৎপুত্র দুর্লভ ছেত্রী শ্রীপাঠ। শ্রীরূপ সনাতন অনুপম বল্লভ গৌররাজ হোসেন শাহের অমাত্য হয়ে রামকেলিতে অবস্থান করেন। তথাহি ভক্তিরত্নাকরে আছে। গৌরে রামকেলি গ্রামে করিলেন বাস, ঐশ্বর্যের সীমায়তি অদ্ভুত বিলাস। ইন্দ্রসম সনাতন রূপের সভাতে, আইসে শাস্ত্রজ্ঞ নানা দেশ হইতে। গায়ক বাদক নর্তকাদি কবিগণ, সর্বদেশী সকলে নিযুক্ত সর্বক্ষণ। নিরন্তর করেন অনেক অর্থ ব্যয়, কোন রূপে কারু অসম্মান নাহি হয়। সদা সর্বশাস্ত্রে চর্চা করে দুইজন, অনায়াসে করে দোহে খণ্ডন স্থাপন। ন্যায়সূত্র ব্যাখ্যা নিজকৃত যে করায়, সনাতন রূপ শুনিলে সেই দৃঢ় হয়। ঐসে সবে সর্বপ্রকারেতে দৃঢ় হইয়া, সনাতন রূপ গুণ গায় সুখ পাইয়া। সর্বত্র ব্যাপিল এই দোহার গুণগান, কর্ণাটক দেশাদি হইতে আইল পিপ্রগণ। সনাতন রূপ নিজ দেশস্থ ব্রাহ্মণে, বাসস্থান দিলা সবে গঙ্গা সন্নিধানে। সনাতন রূপের সাধন যেই প্রকার, সেই সকল বিস্তারী কহিতে সাধ্যকার। বাড়ির নিকটে অতি নিভৃত স্থানেতে, কদম্ব কানন রাধা শ্যামকুণ্ড তাতে। বৃন্দাবন লীলা তথায় করে ওর চিন্তন, না ধরে ধৈর্য নেত্রে ধারায় অনুক্ষণ। শ্রী বিগ্রহ মদন মোহন সেবায় রত, সদা খেদ উক্তি তাহে কহিব বা কত। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বিহরে নদিয়ায়, সদা উৎকণ্ঠিত তার দর্শন লাগিয়া। তো এইরূপভাবে শ্রীরূপ সনাতন রামকেলি গ্রামে অবস্থান করলেন। প্রথমে রূপ এবং সনাতন গোস্বামী রামকেলি গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে মাধাইপুরে অবস্থান করতেন। পরে তারা নিজেদের বিদ্যা বুদ্ধি বৈভবের ফলে হোসেন
শাহের রাজদরবারে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী পদে নিযুক্ত হয়ে যান। এইভাবে তারা যখন রাজকার্য করছিলেন তখন মাঝে মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে অত্যন্ত দৈন্যতা সহকারে পত্র পাঠাতেন। শ্রীরূপ ও সনাতনকে কৃপাচ্ছলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদে রামকেলি গ্রামে পদার্পণ করেন। সহসা সপার্ষদে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু উপনীত হয়ে এই স্থানের তমাল এবং কেলিকদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে নৃত্য করেছিলেন। তখন রূপ সনাতন ছদ্মবেশে গোপনে এসে নিজেদের আত্মী নিবেদন করলেন। তখন মহাপ্রভু তাদেরকে মহাকৃপা করলেন। তাদের নাম তিনি এই স্থানে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী রাখলেন এবং তাদেরকে ইঙ্গিত করলেন, আমি যখন বৃন্দাবন থেকে ফিরে আসব তখন তোমরা কোনো স্থলে এই রাজ বিষয় পরিত্যাগ করে আমার সাথে এসে মিলিত হও। তখন থেকে রূপ সনাতন গোস্বামী তীব্র বৈরাগ্যের উদয় হল। তারা রাজকার্য ছাড়ার উপায় চিন্তা করতে লাগলেন। প্রথমেই রূপ গোস্বামী পাদ তার পরিবারের লোকজনকে সমস্ত ধনরত্ন দিয়ে নৌকা যোগে বাকলা চন্দ্রদ্বীপে প্রেরণ করেন। সেই সময় সনাতন গোস্বামী প্রায় রাজকার্য ছেড়ে দিলেন। তিনি ভট্টাচার্য ব্রাহ্মণকে নিয়ে ভাগবতম ব্যাখ্যা আলোচনা করতে লাগলেন। হোসেন শাহ তাকে কারারুদ্ধ করে উড়িষ্যা দিয়ে জয় করতে গেলেন। সনাতন গোস্বামী সেই সময় কোনো প্রকারে কারামুক্ত হয়ে বেনারসে গিয়ে মহাপ্রভুর সাথে মিলিত হন। সেই সময় শ্রীজীব অতীব শিশু ছিলেন। তিনিও তার পরিবারের লোকজনের সাথে বাকলা চন্দ্রদ্বীপে চলে যান। সেখান থেকে তার কয়েক বছর পরে তিনি নবদ্বীপে নিত্যানন্দ প্রভুর সাথে এসে মিলিত হন। তো মহাপ্রভু যেই স্থানে দাঁড়িয়ে হরিনাম কীর্তন সংকীর্তন বিলাস করেছিলেন সেখানে একটা বিশাল কেলিকদম্ব গাছ আছে, তার নিকটে একটা তমাল বৃক্ষ। তখনকার দিনের সেই কেলিকদম্ব গাছ অদ্যাপিও বিরাজমান, শুধু বাকলের উপরে দাঁড়িয়ে আছে, ভেতরে কিছুই নাই। আর সেই দিনে সেই তমাল বৃক্ষ আজও সেখানে রয়েছে। সেখানে মহাপ্রভুর পদচরণ চিহ্ন রয়েছে। ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী 1943 খ্রিস্টাব্দে এই চরণ চিহ্ন মন্দিরের সংস্কার করেন। বর্তমানে সেবা ট্রাস্ট দ্বারা পরিচালিত হচ্ছে। চরণ চিহ্ন মন্দিরে সামনে ছিল জীব গোস্বামী সেবিত মহাপ্রভু বিরাজমান আছে। রাধা মাধব এবং জয়গোপাল বিগ্রহ সাধারণভাবে সেবিত হচ্ছে। সেবার কোনো পরিপাটি নাই। মূল মন্দিরে ডাইন দিকে থেকে নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত আচার্য প্রভুত্বয় সেবিত হচ্ছেন। শ্রী রাধা মদন মোহন ও বলরাম রেবতী তার পাশে বিরাজমান আছেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু এখান থেকে অপামর জনসাধারণকে প্রেমধন হরিনাম সংকীর্তন প্রদান করেছিলেন। সেই সমস্ত কীর্তনের ছবি মন্দিরের এক পাশে দেখা যায়। অঙ্কিত চিত্র সকলের মন আকর্ষণ করে নেয়। মন্দিরের পূর্ব দিকে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, তার চারিপাশে অষ্টসখীর অষ্টকুণ্ড সনাতন গোস্বামী প্রকট করেছিলেন। রূপ গোস্বামীর দ্বারা তৈরি রূপসাগর, সনাতন গোস্বামীর দ্বারা তৈরি সনাতন সাগর, এইসব কুণ্ডগুলো প্রায় সবই পরিষ্কৃত নয়, অসংস্কৃত অবস্থায় আছে। এইভাবে রামকেলি গ্রাম শ্রীমন মহাপ্রভু শ্রী রূপ গোস্বামী ছিল সনাতন গোস্বামীর লীলায় গৈরীয় বৈষ্ণব গণের অত্যন্ত প্রিয় তীর্থ স্থান। হরে কৃষ্ণ। প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন সেখানে বিশাল মেলা উৎসব হয়। আর ওই মন্দিরের কাছ থেকে কিছুটা পায়ে হেঁটে দক্ষিণ দিকে গেলে সনাতন গোস্বামীকে যে কারাগারে রেখেছিল সেই কারাগারে দর্শন মিলবে। হরে কৃষ্ণ। সেখান থেকে সনাতন গোস্বামী কারারক্ষীকে ঘুষ দিয়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন। সে কারাগৃহটা এখনও প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষণ করে রেখেছেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় রামকেলি কি জয়। তাহলে আমরা আজকে এইখানেই রাখবো। এইখানে রহিল গ্রন্থ অমৃতল হরি বদন ভরিয়া সবে বল হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।